Assalamu alaikum, my dear student. How are you? I hope you are extremely well. I am also well by the mercy of Allah. You know, the whole world are facing new problem and new crisis due to COVID-19. But their education is going on. Education is going on. Their education is not stopped because of online class. Online class help them very much, and online class is very wonderful system for the student to get their lesson from their house safely. So for this purpose our government has taken some step to take online class for the students so that they can participate in online class and get their lesson from their house. For the help to you to take a online class, this is Amjad Hossein, assistant teacher, Jamita Satya Govinda High School, Singar, Maniganj. I am going to take a class on tech question. First of all, I would like to give definition of tech question. Then I would like to make their clear idea about tech question. So to get better understand, you have to focus on computer screen. So let's go to see the computer screen. My dear student, welcome to online school teachers introduction. I am Amjad Hossein, assistant teacher, Jamita Satya Govinda High School, Singar, Maniganj. ইতিমধ্যে জেনেছো যে আজকের লেসনটা হবে টেক কোশ্চেন। এখন আমরা টেক কোশ্চেনের সংজ্ঞাটা জেনে নেই। কথনের সময় বাক্যের শেষে যে একটি সমর্থক সূচক প্রশ্ন সংযোজন করা হয় তাকে টেক কোশ্চেন বলে। অর্থাৎ কথাবার্তা আমরা বলবো, কথা বলার শেষে আমাদের এই কথাটা সমর্থন অর্থাৎ কনফার্মেশন, এই কনফার্মেশনের জন্য যে অতিরিক্ত একটা প্রশ্ন শেষে সংযোজন করা হবে, এই প্রশ্নটার সংযোজন করাটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। যেমন আমরা যখন বলি যে ওপেন দ্য ডোর, দরজাটা খুলো, ওন্ট ইউ, খুলবে না, অর্থাৎ তুমি দরজাটি খুলবে না, এইটির শেষে আরও একটু সমর্থন আদায়ের জন্য অর্থাৎ কনফার্মেশনের জন্য যে অতিরিক্ত প্রশ্ন সংযোজন করি, এটাই ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের গঠন। এখন ট্যাগ কোশ্চেন পারতে গেলে আমাদের কি কি বিষয়ের খুবই ভালো মতো চিনতে হবে এবং জানতে হবে। তার মধ্যে তিনটি উপাদান খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের খুবই ভালো মতো মুখস্থ রাখতে হবে, জানতে হবে। প্রথমত অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব। এই সাহায্যকারী ভার্ব যতগুলো আছে 20-24টার মতো আছে, সেগুলোকে আমাদের খুব ভালো মতো মুখস্থ করতে হবে এবং দেখার সাথে সাথে যাতে আমরা চিনতে পারি এটা সাহায্যকারী ভার্ব, তখন সাহায্যকারী ভার্বটা আমরা শেষে তার সাথে এন্টি যোগ করে আমরা করব। আর তারপর হচ্ছে যে এই যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেটা নেগেটিভ না অ্যাফার্মেটিভ, এটা আমাদের নির্ধারণ করতে হবে। অর্থাৎ প্রশ্ন যখন নেগেটিভ হবে উত্তর হবে অ্যাফার্মেটিভ, আর প্রশ্ন যখন অ্যাফার্মেটিভ হবে তখন উত্তর হবে নেগেটিভ। অর্থাৎ এই ওয়ার্ডগুলো দ্বারাই আমরা চিনব সেন্টেন্সটা নেগেটিভ বা অ্যাফার্মেটিভ কিনা। যখন কোনো বাক্যে আমরা নট বা নট জাতীয় শব্দ আমরা দেখতে পাবো, তখন এটা কনফার্ম হবে যে এটা সেন্টেন্সটা অর্থাৎ কি নেগেটিভ, তখন উত্তরটা আমরা অ্যাফার্মেটিভ লিখবো। আর যখন এই শব্দগুলো আমরা পাবো না, তখন আমরা সেন্টেন্সটাকে ধরে নেব অ্যাফার্মেটিভ, তখন উত্তরটা আমরা নেগেটিভ লিখবো। তারপরে তৃতীয় যে বিষয়, মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে সাবজেক্টের প্রোনাউন সম্পর্কে ধারণা থাকা। অর্থাৎ কোন সাবজেক্টে কি প্রোনাউন হবে। যখন যে ওয়ার্ড দ্বারা পুরুষ শব্দকে নির্দেশ করে সেটা হি, আর যে শব্দটা কি স্ত্রী শব্দকে নির্দেশ করে অর্থাৎ মেয়ের শব্দকে নির্দেশ করবে সেটা প্রোনাউন হবে সি। আবার কিছু কিছু শব্দ আছে ছেলে মেয়ে উভয়টাই নির্দেশ করে, তাহলে তার প্রোনাউন কী হবে, তার প্রোনাউন হবে হি। যে আমরা পরবর্তী স্লাইডে আমরা এগুলো দেখব। এখন আমরা আসি স্টেটমেন্ট সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে তার গঠন কেমন হবে। তো এই যে স্টেটমেন্ট সেন্টেন্স আমরা প্রথমে লিখব, তারপর সাহায্যকারী ভার্বটা আমাদের জানতে হবে। আমরা বললাম যে সাহায্যকারী ভার্বটা এখানে লিখব, তার সাথে আমাদের কি দিতে হবে, একটা নটের কন্টাক্ট ফর্ম, তাকে বলে আমরা এনটি, এই এনটিটা যোগ করতে হবে। তারপর সাবজেক্টের প্রোনাউন লিখতে হবে, এর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এটা আমাদের ভুলের কারণে হয় না, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যেমন রুহি প্লেস ক্রিকেট, এখানে
প্লেস হলো কেন? কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বাই এস যোগ হয়। এই প্লেস থাকার কারণে এখন সাহায্যকারী ভার্ব হিসেবে ডাজ নট আসবে এবং রহিমের প্রোনাউন কি? হি। ছেলে যেহেতু এর প্রোনাউন হি, তারপর প্রশ্নবোধক চিহ্ন। দ্বিতীয় হচ্ছে শি ওয়েন্ট দেয়ার। এখানে ওয়েন্ট ভার্বের পাস্ট ফর্ম, এই সেন্টেন্সটা আছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এর জন্য এর সাহায্যকারী ভার্ব ডিডেন্ট নিয়ে আসবো আর প্রোনাউন্সিয়ান নট দিলাম কেন? এই সেন্টেন্সে কোনো নেগেটিভ জাতীয় শব্দ নাই, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, সুতরাং উত্তর আমাদের নেগেটিভ লিখতে হবে। তারপরে 3 নম্বর বার্ডস ক্যান ফ্লাই। পাখিরা, পাখিরা যেহেতু বহুবচন এর প্রণয়ন হবে দে, আর ক্যান আছে তার নট হবে ক্যান নট। ইট ইজ এ নাইস স্টোরি বুক। এখানে নট জাতীয় কোনো শব্দ নেই, অর্থাৎ সেন্টেন্সটা হবে অ্যাফার্মেটিভ, সুতরাং উত্তর আমাদের নেগেটিভ লিখতে হবে। ইট তার সাথে নট যুক্ত করে ইজেন্ট, আর ইট যে প্রোনাউন আছে সেম প্রোনাউন এখানে চলে আসছে। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে হ্যাজ হচ্ছে সাহায্যকারী ভার্ব, তার সাথে নট নাই বিধায় এখানে নট দিয়েছি এবং যে প্রোনাউন আছে সেম প্রোনাউন এখানে আসছে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট সেন্টেন্স যখন অ্যাফার্মেটিভ হবে তার গঠন দেখলাম। এখন স্টেটমেন্ট সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তখন তার গঠনটা কেমন হবে। অর্থাৎ প্রথমে স্টেটমেন্ট সেন্টেন্সটা আমরা লিখব, যে সেন্টেন্সটা দেওয়া থাকবে তাকে স্টেটমেন্ট সেন্টেন্স বলে, এবং তার সাথে কি দিতে হবে? ওই অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো, তার সাথে সাবজেক্টের প্রোনাউন বসাবো। অর্থাৎ এখানে কোনো নট হবে না, কারণ কি এখানে নেগেটিভ হলে আমাদের প্রথমে তোমাদের প্রথমে মনে রাখতে হবে যে স্টেটমেন্ট সেন্টেন্সটা যখন নেগেটিভ হবে তখন উত্তরটা হবে অ্যাফার্মেটিভ, এখানে আর কখনোই নট ব্যবহার করা যাবে না। যেমন রহিম সেলডম প্লেস ক্রিকেট। এখানে সেলডম একটা নট জাতীয় শব্দ। নট জাতীয় শব্দ আমরা একটা স্লাইডের পরে আলোচনা করতেছি কি কি নট জাতীয় শব্দ আছে। এই নট জাতীয় সেলডম থাকার কারণে এই ডাজ নট আর হলো না, শুধু ডাজ হলো। তারপরে ডিড নট, এখানে নট আছে শুধু ডিড, সাহায্য করে আর প্রোনাউন থাকলে সেম প্রোনাউন হবে। এখানে বার্ডস ক্যান নট প্লে, এই যে ক্যান নট আছে বিদায় আর নট দেওয়া যাবে না, শুধু ক্যান, আর বার্ডসের বহুবচন হচ্ছে দে। হি হ্যাজ নো স্টোরি বুক। নো একটা নেগেটিভ শব্দ, শুধু সাহায্যকারী ভার্ব নিতে হবে এবং যে প্রোনাউন থাকবে সেম প্রোনাউন এখানে নিতে হবে। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। হি হ্যাজ, এই হ্যাজটা সাহায্যকারী ভার্ব, হ্যাজটা নিছি, এখানে কোনো নট জাতীয় শব্দ নাই বিদায় এখানে এনটি নিয়েছি, আর যে প্রোনাউন আছে সেম প্রোনাউন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুবই ভালো মতো করে দেখবা যে এখানে কোনো নট জাতীয় শব্দ আছে কিনা। নট বা নট জাতীয় শব্দ, তাহলে উত্তরে আমাদের কখনোই নট ব্যবহার করা যাবে না। আর যখন নট না থাকবে, যেমন নিচের সেন্টেন্সটা কোনো নট নাই, এর জন্য আমরা এনটি দিছি, আর এখানে প্রত্যেকটার ক্ষেত্রে নট বা নট জাতীয় শব্দ রয়েছে বিধায় এখানে একটার সাথে এনটি যোগ করি নাই। এখন আসি আমরা নট জাতীয় শব্দ কি কি, যেমন সিম্বল অফ নেগেটিভ সেন্টেন্স কি কি থাকলে আমরা একটা সেন্টেন্সকে কি করব? নেগেটিভ মনে করব। যেমন কোনো সেন্টেন্সে যখন আমরা নো পাবো তাহলে সেটা অবশ্যই নেগেটিভ হবে, এনটি পেলেও নেগেটিভ হবে। তারপরে আছে নট, নট যদি পাই তাহলে আমরা নেগেটিভ মনে করি নেভার, নেগেটিভ নাইদার, নেগেটিভ নান, নো ওয়ান, নোবডি, নাথিং, ফিউ, লিটল, হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, সেলডম, এটসেট্রা। এই কয়টা ওয়ার্ড যখন কোনো সেন্টেন্সে আমরা উপস্থিত পাবো, অর্থাৎ কোনো সেন্টেন্সে যখন এগুলো থাকবে তাহলে ওই সেন্টেন্সটাই আমরা পুরোপুরি নেগেটিভ মনে করব, তখন উত্তর হবে সবসময় অ্যাফার্মেটিভ। আর যে অক্সিলারি ভার্বগুলো আমরা দেখতে পাচ্ছি, এই অক্সিলারি ভার্বগুলো আমাদের খুবই ভালো মতো করে মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। এই অক্সিলারি ভার্বগুলো ট্যাগ কোষের হিসেবে ব্যবহার হয়, এবং যখন আমরা অক্সিলারি ভার্বগুলো পাবো সেম অক্সিলারি ভার্ব নিব। যখন আমরা এই শব্দগুলো পাবো তখন আর এটার সাথে এটি যোগ করব না, শুধু প্রোনাউন নিব। আর যখন এই শব্দগুলো থাকবে না তখন অক্সিলারি ভার্ব নিব, পাশাপাশি একটা এনটি যোগ করব, তারপরে প্রোনাউন নিয়ে নিব। এখন দেখি আমরা স্টেটমেন্ট সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্বগুলো পাই তাহলে উহাদের উত্তর হিসাবে অ্যান্সার বক্সের মতো করে কন্টাক্ট ফর্ম আকারে লিখতে হবে। আমি আবার বলছি, স্টেটমেন্ট সেন্টেন্সে যদি অক্সিলারিগুলো যেভাবে আছে এইভাবে পাই তাহলে উহার উত্তর হবে অ্যান্সার বক্সের মতো করে কন্টাক্ট ফর্ম আকারে লিখতে হবে, অর্থাৎ এইরকম হবে।
এই লাল কালি যেভাবে দেওয়া আছে এই রকম লাইনে হবে, অর্থাৎ এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে প্রশ্ন, এটা উত্তর, এটা প্রশ্ন, এটা উত্তর। যেমন আর যখন পাবো তখন আমরা আর এন্ট লিখবো অথবা আই এন্ট লিখবো, ক্যান যখন পাবো তখন ক্যান্ট লিখবো, শেল যখন পাবো তখন শ্যান্ট লিখবো, উইল যখন পাবো ওন্ট লিখবো, অট যখন পাবো অটেন্ট লিখবো, ইউজড যখন পাবো ইউজেন্ট লিখবো, নিড যখন পাবো নিডেন্ট লিখবো, ডেয়ার যখন ডেয়ারেন্ট, is, isn't, are, aren't, was, wasn't, were, weren't, should, shouldn't, would, wouldn't, may, mayn't, might, mightn't, must, mustn't, do, don't, does, doesn't, did, didn't, are, aren't, have, haven't, has, hasn't, had, hadn't। তাহলে আমরা এইগুলো হচ্ছে প্রশ্ন, এগুলো হচ্ছে উত্তর, এভাবে উত্তরগুলো লিখব। এবার আসছি আমরা যে সাবজেক্টের তৃতীয় নাম্বার যে এলিমেন্ট সেন্টেন্সের উপস্থিত থাকবে সেগুলো আমরা লক্ষ্য করব। যেমন পার্সোনাল সিঙ্গুলার ম্যাসকুলিন জেন্ডার। এই পার্সোনাল সিঙ্গুলার ম্যাসকুলিন জেন্ডার বলতে পুরুষবাচক শব্দকে বোঝায়, যে শব্দ পুরুষবাচক অর্থ প্রকাশ করে সেটার পরিবর্তে আমরা হি লিখব। যেটা স্ত্রীবাচক শব্দ অর্থাৎ পার্সোনাল ম্যাসকুলিন, পার্সোনাল সিঙ্গুলার ফেমিনিন জেন্ডার, তখন আমরা লিখব হি সি। যে শব্দ উভয় অর্থাৎ স্ত্রী পুরুষ উভয়ই নির্দেশ করে সেগুলো পরিবর্তে হি লিখব। যেমন ডাক্তার, টিচার, এগুলো শব্দ সাধারণত ডাক্তার কি হয়, ছেলে হয় মেয়েও হয়, টিচারও ছেলে মেয়ে উভয় হয়। সেক্ষেত্রে ডাক্তার শুধু যখন আমরা বলবো তখন আমরা মানে কি এটা ধরা যায় না যেটা ছেলে না মেয়ে, তখন এটাকে ছেলের প্রোনাউনটা আমি লিখতে হবে। সিঙ্গুলার নিউট্রাল জেন্ডার মানে যেগুলোর বস্তুবাচক শব্দ এক বচন বস্তুবাচক শব্দ, আনডেভেলপড ইতর পানির ক্ষেত্রে এগুলোর সবসময় ইট ব্যবহার করতে হবে। কান্ট্রি, রিভার, মুন, আর্থ, উড, শিপ, ফেরি, নেচার, লিবারেটি, প্ল্যান, ট্রেন, অটাম, স্প্রিং, সলিটিউড, হোপ, মাদারল্যান্ড, মাদার টাং, এগুলোর পরিবর্তে আমাদের হি ব্যবহার করতে হবে। অর্থাৎ কান্ট্রি যেমন বাংলাদেশ, যে কোনো দেশের পরিবর্তে সি ব্যবহার করতে হবে, যে কোনো নদীর পরিবর্তে সি ব্যবহার করতে হবে, যে চাঁদ এর পরিবর্তে সি, আর্থ মানে পৃথিবীর পরিবর্তে সি। এবং আমাদের এগুলো মায়ের সাথে তুলনা করে বিদায় এগুলোর প্রোনাউন সি হবে। ওয়ানের প্রোনাউন দে ব্যবহার করতে হবে, দিস দ্যাটের প্রোনাউন ইট ব্যবহার করতে হবে, দিস দোসের প্রোনাউন দে ব্যবহার করতে হবে। তারপর আছে সান, স্টোর্ম, সামার, উইন্টার, ড্রেথ, ওয়ার, থান্ডার, ফেয়ার, অ্যাঙ্গার, সাইক্লোন, আর্থওয়াক, লায়ন এবং টাইগার, এদের প্রোনাউন সবসময় হি ব্যবহার করতে হবে। লক্ষ্য করছে শিক্ষার্থীবৃন্দ, উইন্টার এবং সামার এই দুইটা ঋতু অন্যান্য ঋতুর চাইতে একটু কঠিন, এদের বৈশিষ্ট্যগুলো একটু কর্কশ টাইপের বিদায় এগুলোর সাথে ছেলেদের ক্যারেক্টারিস্টিক তুলনা করা হয় বিদায় এদের ছেলেদের প্রোনাউনই হয় হি। যেমন আল্লাহ, আল্লাহ হচ্ছে সবার উপর সব কিছুর উপরে, তিনি হচ্ছে সারা পৃথিবীর মালিক এবং তিনি তার প্রোনাউন সবসময় আমাদের বড় হাতে এইচ দিয়ে তারপর লিখতে হবে। জিরান, যে ভার্বের সাথে আইএনজি থাকবে এবং সেটা যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তার প্রোনাউন ইট ধরতে হবে। ইনফিনিটিভ ভার্ব প্লাস টু প্লাস ভার্ব হিসাবে যখন বলবো, যেমন টু টেল এ লাই অর্থাৎ মিথ্যা বলা মহা হয়, যে টু টেল মানে বলা, এক্ষেত্রে এগুলো ইনফিনিটিভ টু হিসাবে বিবেচনা করা, এদের প্রোনাউন ইট অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন নলেজ, তারপর আছে শিক্ষা, যেগুলো মনস্তান্ত্রিক বিষয়, ভালোবাসা, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এদের প্রোনাউন ইট ব্যবহার করতে হবে। তারপরে ম্যাটেরিয়াল নাউনের প্রোনাউন এগুলো ইট ব্যবহার করতে হবে। প্লুরাল নাউন বস্তু হোক ব্যক্তি হোক উভয়ের প্রোনাউন দে ব্যবহার করতে হবে। দা প্লাস অ্যাডজেক্টিভ এগুলোর প্রোনাউন দে ব্যবহার করতে, যেমন দা পোর, দা রিলিজিয়াস, দা ইন্ডাস্ট্রিয়াল, দা লেজি, এগুলোর প্রোনাউন দে ব্যবহার করতে হবে। অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে দা থাকলে সেটাকে জাতি বোঝায় বিদায় এদের প্রোনাউন দে হয়। অল অফ দেম, সাম অফ দেম, মোস্ট অফ দেম, নান অফ দেম, মেনি অফ দেম, এনি অফ দেম, মেজরিটি অফ দেম, এভরি ওয়ান অফ দেম, অল অফ নাউন, এগুলোর প্রোনাউন থাকলে এদের প্রোনাউন সবসময় দে ব্যবহার করতে হবে। অর্থাৎ এই পরেরটার যে আমরা জানি যে নাউনের তিনটা রূপ থাকে, একটা নমিনেটিভ কেস, একটা অবজেক্টিভ কেস, একটা পজিটিভ কেস। সুতরাং এখানে যে দেমটা রয়েছে এটা হচ্ছে অবজেক্টিভ রূপে আছে, এর সাবজেক্টিভ অর্থাৎ নমিনেটিভ রূপটাই এখানে লিখতে হবে। তারপর সে অল অফ ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ, নান অফ ইউ, মেনি অফ ইউ, এনি অফ ইউ, মেজরিটি অফ ইউ, এভরিওয়ান অফ ইউ, অল অফ ইউ, এগুলো যে এই সেমিভাবে যে অবজেক্টিভ রূপটা থাকবে তারই নমিনেটিভ কেসটা এখানে লিখতে হবে।
all of us, some of us, most of us, none of us, many of us, any of us, majority of us, every one of us, all of us, এগুলোর প্রোনাউন আমাদের কি দেওয়া আছে, ই আসটা আছে কি অবজেক্টিভ রূপে। তো সুতরাং আসের যে নমিনেটিভ কেস আছে উই দিতে হবে। এভরিওয়ান, এভরিবডি, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, নাইদার, অল, এভরি, এনি, সাম, নো, অথবা নোর পরে যে নাউন যখন থাকবে এদের প্রোনাউন সবসময় কি দিতে হবে, দে দিতে হবে। নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, এদের প্রোনাউনে কি দিতে হবে, সবসময় ইট দিতে হবে। অর্থাৎ এভরির পর বডি থাকলে দে, আর থিং শব্দ থাকলে ইট, দেয়ার থাকলে দেয়ার, আর যে প্রোনাউন থাকবে সেম প্রোনাউন। যখন হি থাকবে হি হবে, উই থাকলে উই হবে, দে থাকলে দে হবে। এখন কিছু শর্ট ফর্ম আছে, তোমরা একটু খেয়াল করো যে কোন কী কী থাকলে, অর্থাৎ সাবজেক্টের পরে যে এম থাকে এটা এম অ্যাপোস্ট্রফি এম ব্যবহার করলে তারা সেটা হবে এম। আর সাবজেক্টের পর এস থাকলে তিনটা মিনিং হয়, ইজ হয়, হ্যাজ হয় এবং ওয়াজ হয়। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে এসটা মানে ইজ, যখন পাস্ট টেন্স হয় তখন এসটা মানে ওয়াজ, যখন কিছু আছে বা ভার্বের 3 নম্বর রূপ থাকলে এই এসটা মানে আছে হ্যাজ। সাবজেক্টের পর ভি থাকলে হ্যাভ, সাবজেক্টের পর আরই থাকলে আর হচ্ছে ওয়ার। যখন প্রেজেন্ট টেন্স প্রকাশ করবে তখন আর যখন পাস্ট টেন্স প্রকাশ করবে তখন ওয়ার। সাবজেক্টের পর ডাবল এল থাকলে উইল আর শ্যাল। সাবজেক্টের পর ডি থাকলে কিছু আছে অর্থে অথবা ভার্বের 3 নম্বর রূপ থাকলে তাহলে এই ডি মানে আছে হ্যাড। আর ডির পরে যখন ডি এর পরে যখন ভার্বের প্রেজেন্ট রূপ হবে তখন এই ডি মানে আছে উড। তখন লেটস মানে লেটাস, দেয়ার্স মানে দেয়ার ইজ, দেয়ার আর মানে দেয়ার আর, এরকম। সাবজেক্টের ডি বেটার মানে হ্যাড বেটার, আর সাবজেক্ট ডি রেদার মানে উড রেদার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা তো আগে অনেকগুলো বিষয় জানলাম যে 3টি এলিমেন্ট নিয়ে আলোচনা করছি। প্রথমে আমরা আলোচনা করছি যে অক্সিলারি ভার্ব কিভাবে থাকলে তার উত্তর কিভাবে লিখতে হবে। দ্বিতীয়ত আমরা নট জাতীয় শব্দ নিয়ে আলোচনা করেছি যে নট কি শব্দ থাকলে আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ মনে করব। এই নট জাতীয় শব্দগুলো আমরা এতক্ষণ পরে শিখলাম। আর তৃতীয় হচ্ছে আমাদের সাবজেক্টের প্রোনাউন সম্পর্কে আলোচনা করলাম যে কি সাবজেক্ট থাকলে তার কি প্রোনাউনগুলো হবে। সেই প্রোনাউনগুলো আমরা এই 3টে বিষয় যদি খুব ভালো মতো করে মনে রাখতে পারি এবং বুঝতে পারি তাহলেই ট্যাগ কোশ্চেন একমাত্র পারা সম্ভব, আদারওয়াইজ ট্যাগ কোশ্চেন ভুল হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয় হচ্ছে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আমাদের ফলো করলে একদমই ইজিলিভাবে পারা যাবে। আমরা প্রথম নাম্বার নিয়ম যেটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, অর্থাৎ ডো, ডাস, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি যুগে গঠিত কিছু ট্যাগ কোশ্চেনের নিম্নে আলোচনা করা হলো। প্রথমে আছে যে এইগুলো গঠিত মানে আই অ্যাম, এই যে এখানে এম রয়েছে, কোথায় আছে এই এম, এই এম আছে, এই এম যুক্ত সেন্টেন্স হলে তারা আমরা কিভাবে ট্যাগ করবো, যে এমটা হয়ে যাবে কি আর, অর্থাৎ আরেন্ট। তারপর যে প্রোনাউন থাকে সেম প্রোনাউন নিতে হবে। যেমন ডিড নট, এই যে ডিড আছে তাহলে ডিডের পর নট আছে, আর সুতরাং পরে আর নট দেওয়া যাবে না, শুধু ডিড, তারপর সেম প্রোনাউন এখানে নিয়ে আসতে হবে। ইউ হ্যাভ, এই যে হ্যাভ আছে, হ্যাভের সাথে কোনো নট নেই, এর জন্য এনটি যোগ করে যে হ্যাভেন্ট, আর যে শুরুতে যে প্রোনাউন থাকে সেম প্রোনাউন এখানে ব্যবহার করতে হবে। তারপর আছে দে ওয়ার আছে, দে ওয়ার হচ্ছে সাহায্যকারী ভার্ব আছে, এই যে সাহায্যকারী ভার্ব আছে যে এইটাকে আমরা আবার পুনরায় লিখবো, তার সাথে কোনো নট নাই বিধে এখানে আবার নট দিয়েছি, এবং যে প্রোনাউন থাকবে সেম প্রোনাউন আবার নিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো। তারপরে হি হ্যাজ গন দেয়ার, এখানে হ্যাড আছে অর্থাৎ হি হ্যাড গন দেয়ার, হ্যাড আমরা নিয়ে নেব, এখানে কোনো নট জাতীয় শব্দ নাই বিধায় এখানে এন্ট্রি দিয়েছি, আর যে প্রোনাউন থাকে সেম প্রোনাউন নিয়েছি। হাসান, হি ইজ নট এ টিচার, এখানে নেগেটিভ বিধায় শুধুমাত্র সাহায্যকারী ভার্ব আর প্রোনাউন সেম প্রোনাউন চলে আসবে। আমরা এবার প্রাইমারি অক্সিলারি ভার্ব সম্পর্কে আমরা নিয়মগুলো দেখলাম। এবার দেখব যে প্রাইমারি মোডাল অক্সিলারি ভার্ব, মোডাল যে কি বলতে বুঝি আমরা, মোডাল হচ্ছে মে, ডেয়ার, মাইট,
ক্যান, কোড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড ইত্যাদি যুগে গঠিত ট্যাগ কোশ্চেনের নিয়ম। যেমন রয়েছে উই মে, মে কোথায় আছে, এই যে মে আছে, সুতরাং মে যুগে গঠিত যে সেন্টেন্সটা, তখন মে পেলে আমরা কি দিব, মেন্ট দিব, আর যে প্রোনাউন থাকে সেম প্রোনাউন নেবে। অর্থাৎ এই অক্সিলারি ভার্বগুলো পেলেই তার সাথে একটা এন্টি হবে কখন, যখন এখানে কোনো নেগেটিভ শব্দ থাকবে না, একমাত্র তখনই এন্টি হবে। যখন আমরা নেগেটিভ শব্দ পাবো তারপর আর এন্টি দিব না, শুধুমাত্র এই অক্সিলারি ভার্বগুলো দিয়ে লেখে তার শুধু প্রোনাউনটাই নিয়ে যাব। এখানে মাস্ট রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো অক্সিলারি ভার্বের সাথে কোনো নেগেটিভ শব্দ নেই, সুতরাং শুধুমাত্র অক্সিলারি ভার্বটা নিয়ে আসলাম এবং সাথে একটা এন্টি যুক্ত করে দিলাম, আর যে প্রোনাউন আছে সেম প্রোনাউনে নিয়ে গেলাম। নান কুড প্রসপার ইন লাইফ উইদাউট ইউটিলাইজিং টাইম, সুতরাং এই বাক্যটা একটা নেগেটিভ বাক্য, সুতরাং শুধুমাত্র যে মোডাল অক্সিলারি ভার্ব আছে সেই অক্সিলারি ভার্বটা নিয়ে যাব, আর এটার পরিবর্তে যে প্রোনাউন আসে অর্থাৎ দে বসে, আমরা পূর্বের স্লাইডে দেখেছি, এই দেটা নিয়ে শেষে প্রশ্নবোধক চিহ্ন দেবো, হয়ে যাবে ট্যাগ কোশ্চেন। আমাদের আই শ্যাল ডু দ্যাট, অর্থাৎ এই যে শ্যালের পরে কি নট নাই, সুতরাং আমরা এটাকে এখন শ্যান্ট বানিয়ে দেব, আর আই যে প্রোনাউন আছে সেম প্রোনাউন আমরা শেষে বসিয়ে দেবো। অর্থাৎ স্টেটমেন্ট সেন্টেন্সে আমরা দেখলাম যে অক্সিলারি ভার্ব এবং মোডাল অক্সিলারি ভার্ব যুক্ত। এবার আমরা অক্সিলারি ভার্ব বিহীন কিছু সেন্টেন্সটা দেখব কীভাবে ট্যাগ কোশ্চেন করতে। প্রথমে গঠন, সাবজেক্টের পর যে প্রেজেন্ট ফর্ম থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তার সাথে এস বাই এস থাকবে না, তখন তার গঠন হবে ডন তারপর সাবজেক্ট। আর যখন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত থাকবে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো যখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকে, তখন তার ট্যাগ কোশ্চেন কীভাবে করতে হবে, ডাজ নট বসাবো, তারপর ওই সাবজেক্ট বসাবো, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। আমরা দেখি উই লাইক টু প্লে ক্রিকেট এভরিডে, এখানে উই লাইক ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এরকম ভার্বের হাতে কোনো বাই এস নেই, সুতরাং এর পরিবর্তে আমরা ডন্ট দেব। এই যে ডন্ট এখানে আছে, ডন্ট এখানে পড়ছে, আর শুরুতে যে প্রোনাউন আছে সেম প্রোনাউন দেব, শেষ অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তারপর হচ্ছে উই ক্যাচেস ফিশ, আমরা দ্বিতীয় নম্বর নিয়মে দেখি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত, যেখানে সাবজেক্ট এরপর ভার্বের পর এস যুক্ত আছে, সুতরাং এক্ষেত্রে আমাদের এই ডাজেন্টের নিয়ে আসতে হবে, তারপর সাবজেক্ট নিয়ে আসতে হবে। সাবজেক্ট কি, হি, সুতরাং এখানে হি নিয়ে এসেছে। হাসান ওয়ান্টস টু বাই সাম বুকস, এখানে ওয়ান্টস আমরা দেখতে পাচ্ছি নিত্যের নিয়মটার মতো, অর্থাৎ ইএস যুক্ত আছে, এর জন্য আমরা কি ডাজেন্ট নিয়ে এসেছি এবং সাবজেক্ট নিয়ে এসেছি কি হাসান, হাসানের প্রোনাউন কি হি, শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। স্টুডেন্ট প্লেস টেনিস, এখানেও দেখা যাচ্ছে ভার্বের সাথে এস আছে, অর্থাৎ নিচের নিয়মের মতো আমরা আগের মতো যে ডাজ নট নিয়ে এসেছি এবং যে প্রোনাউন স্টুডেন্ট প্রোনাউন হি নিয়ে এসে শেষে প্রশ্নবোধক চিহ্ন নিয়ে এসে। দে রান ফাস্ট, এখানে দেখা যাচ্ছে পূর্বেরটার কোনো এস বাই এস নাই, সুতরাং পূর্বেরটার নিয়মের মতো অর্থাৎ ডো নট নিয়ে আসতে হবে এবং সাবজেক্টে দিয়ে আছে সেই দেটাই প্রোনাউন হিসেবে ব্যবহার করে দিতে হবে। তারপর যে আই গো টু ঢাকা, এখানে ভার্বের সাথে কোনো এস বাই এস নেই, সুতরাং এটার জন্য ডন্ট নিয়ে আসতে হবে, আই যে প্রোনাউন সেম আই প্রোনাউন শেষে বসিয়ে তারপরে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এবার আপনার নম্বর 4 যে নেগেটিভ সেন্টেন্স হলো আমাদের কীভাবে গঠন হবে, অর্থাৎ সাহায্যকারী ভার্ব নেই এবং সেটা নেগেটিভ হলে তাহলে আমরা সেটা কীভাবে করব, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট এবং এই বাক্যটা নেগেটিভ হলে শুধুমাত্র ডো তারপর সাবজেক্ট, এখানে কোনো নট ব্যবহার করা যাবে না, কারণ নেগেটিভ হলে তার উত্তর হবে অ্যাফার্মেটিভ। যেমন উই শ্যাল হার্ডলি শব্দটা এটা নেগেটিভ শব্দ, সুতরাং শুধুমাত্র শ্যাল চলে যাবে আর এই যে প্রোনাউনটা চলে যাবে। যখন হ্যাজ আছে, হ্যাজের পর ফিউ আছে, একটা নেগেটিভ শব্দ, শুধুমাত্র হ্যাজ যাবে আর যে প্রোনাউন আছে সেম প্রোনাউন যাবে। এখানে ইজের পর লিটল আছে, লিটল একটা নেগেটিভ শব্দ, শুধুমাত্র ইজ যাবে আর সাবজেক্ট যাবে। এখানে উইলের পর কি আছে, সেলডম আছে, সেলডম একটা নেগেটিভ শব্দ, শুধুমাত্র উইল যাবে আর যে সাবজেক্ট আছে প্রোনাউন আছে সেম প্রোনাউন যাবে। নোবডি বিলিভস এ লাই, এখানে কি আছে নোবডি অর্থাৎ নেগেটিভ, শুধুমাত্র এখানে ডাজ নট হওয়ার কথা ছিল, এখানে এখন নোবডি বিলিভস এ লায়ার, এখানে এর প্রোনাউন হয় দে, আর এখানে যেহেতু নোবডি নট দেওয়া যাবে না শুধুমাত্র ডো ব্যবহার করতে হবে। কেন, এখানে একটু বিষয়টা বলে রাখি যে নোবডির পরিবর্তে যেহেতু দে হয়, দের সাথে কার সম্পর্ক, ডো বা ডাজ, কার সম্পর্ক, ডোর সম্পর্ক। যদি এখানে ভার্বের সাথে এস ছিল, ডাজ হওয়ার কথা ছিল, কিন্তু দের কারণে এটা হয়ে যাবে ডো। একটু মনে রাখতে হবে যখন সাবজেক্ট দে ব্যবহার করব তখন যদি এস থাকে, এসের থাকলেও সেটা ডাজ বসানোর কথা ছিল, কিন্তু এখন আর ডাজ বসানো যাবে না, দের সাথে সম্পর্ক আছে ডোর, সুতরাং ডোই ব্যবহার করতে হবে। কামাল ক্যান নট স্পিক ইন ইংলিশ, কামাল ক্যান নট স্পিক, এখানে নট রয়েছে, শুধু ক্যান চলে আসবে আর কামালের প্রোনাউনকে হি চলে আসবে, সেসব প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি নেগেটিভ গুলো চিনতে পেরেছো। সাহায্যকারী ভার্ব যুক্ত থাকলে নেগেটিভ কীভাবে লিখতে হয় এবং সাহায্যকারী ভার্ববিহীন যখন নেগেটিভ থাকে সেটাও কীভাবে লিখতে হয়, আশা করি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে।
তৃতীয়ত আমরা 5 নম্বর যে সেন্টেন্সগুলো দেখি, আমাদের সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স যখন থাকে সেটাও দুই প্রকার হয়, একটা নেগেটিভ, একটা অ্যাফার্মেটিভ। নেগেটিভ হলে এর গঠন একরকম, আর অ্যাফার্মেটিভ হলে গঠন আরেক রকম। এখন এটা হচ্ছে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ এখানে কোনো নট নেই, তাহলে এখানে উইল ইউ দেওয়া যায়, অনেক সময় ওন্ট ইউ দিল রাইট, দুটোটাই রাইট হয়। আবার নেগেটিভ যখন হয়ে যাবে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট, নেভার দ্বারা যখন শুরু হবে, ডোন্ট দ্বারা শুরু হবে, তখন অবশ্যই উইল ইউ ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে যেহেতু নেগেটিভ রয়েছে, উত্তর আমাদের অবশ্যই অ্যাফার্মেটিভ, অর্থাৎ নট দিয়ে লেখা যাবে না। যেমন লেটাস বা লেটাস দ্বারা শুরু হলে একদম মুখস্থ করে ফেলতে হবে, শ্যাল উই ব্যবহার করতে হবে। লেটাস দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন এর শ্যাল উই বসে, কিন্তু লেট হিম, লেট হার, লেট ইউ, লেট দেম, লেট মি নাউন থাকলে অবশ্যই উইল ইউ ব্যবহার করতে হবে। 8 নম্বর নিয়মটা অনেক গুরুত্বপূর্ণ, যে এভরিবডি, এনিবডি, এভরিওয়ান, নোবডি, সামওয়ান, নান ইত্যাদি যদি কোনো স্টেটমেন্ট সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে দে বসে। অর্থাৎ এগুলো যখন সাবজেক্ট হিসেবে বসবে, এদের প্রনাউন হবে দে। যেমন এভরিবডি আছে, তাহলে তার প্রনাউন দে দিল। আর লাইক, ডিসলাইক আছে, যখন আমরা বলছি এখানে ডাজ নট হওয়ার কথা ছিল, কিন্তু দে যখন বসে গেছে, তখন দের সাথে কার সম্পর্ক, অবশ্যই ডোর সম্পর্ক, এর জন্য ডন্ট হয়েছে। এভরি স্টুডেন্ট ওয়ান্টস, এই যে এভরি স্টুডেন্টের প্রনাউন হবে দে, যখন এখানে এসেছিল ডাজ নট হওয়ার কথা ছিল, কিন্তু দে যখন বসে গেছে তখন আর ডন্ট, ডাজন্ট দেওয়া যাবে না, অবশ্যই ডন্ট দিতে, কারণ দের সাথে সম্পর্ক হচ্ছে ডোর। তো নোবডি লাইকড হিম, এখানে নোবডির জন্য কি আসে, ডিডেন্ট দেওয়া যাবে না, কারণ হচ্ছে এখানে নো নেগেটিভ আছে, আর লাইকড ভার্বের পাস্ট ফর্ম, এর জন্য সাহায্য করবে ডিড নিয়ে আসতে হবে, অর্থাৎ ডিড দিয়ে দেওয়া হবে। সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং ইত্যাদি স্টেটমেন্ট সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতে হবে। অর্থাৎ নাথিং, থিং শব্দগুলো থাকলে এদের প্রনাউন হবে ইট। নাথিং ইজ সার্টেন, এখানে ইজ ইট, এই যে নাথিং এর প্রনাউন ইট, আর ইজ এখানে চলে ইজেন্ট হলো না, কারণ এখানে নিজে নেগেটিভ, এটাও নেগেটিভ, এখানে হ্যাজের সাথে কোনো এন্ট্রি যুক্ত করা যাবে না, কারণ নাথিং নিজে নেগেটিভ। মোস্ট অফ ইউ, অল অফ ইউ, নান অফ ইউ, সাম অফ ইউ ইত্যাদি স্টেটমেন্ট সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ব্যবহার হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করতে হবে। অর্থাৎ ওই যে অফের পরে যে সাবজেক্টের অবজেক্টিভ রূপ থাকবে, তার নমিনেটিভ কেসটা এখানে লিখতে হবে। আর এখানে ভার্বে যেহেতু প্রেজেন্ট রূপ, তার সাথে সাহায্যকারী ভার্বটা ডন্ট নিয়ে আসতে হবে। অল অফ ইউ একইভাবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে ডন্ট আর এখানে ইউ নিয়ে আসতে হবে। মোস্ট অফ দেম, নান অফ দেম, এনি অফ দেম, অল অফ দেম স্টেটমেন্ট সেন্টেন্স সাবজেক্ট হিসেবে ব্যবহার হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে সবসময় দে ব্যবহার করতে হবে। অল অফ দেম, এই যে দেমের যে সাবজেক্টিভ রূপ কি আছে দে, অর্থাৎ দেম যখন অবজেক্টিভ রূপে থাকবে, এবং ট্যাগ কোশ্চেন আমাকে অবশ্যই তার নমিনেটিভ কেসটা লিখতে হবে। আর এখানে হ্যাভ যেহেতু আছে, হ্যাভের সাথে কোনো নট নেই, সুতরাং এখানে এর সাথে এন্ট্রি যুক্ত করতে হবে, নেগেটিভ দিতে হবে। মোস্ট অফ, নান অফ দেম হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানেও নান মানে কি নেগেটিভ আছে, এর জন্য এখানে আর এন্ট্রি দেওয়া যাবে না, শুধুমাত্র হ্যাভ সাহায্যকারী ভার্ব পারবে, আর এদের প্রনাউন কি হবে দে। দেশের নাম সাবজেক্ট হিসেবে ব্যবহার হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে সি ব্যবহার করতে হবে। বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, দেশ মায়ের সাথে তুলনা করা হয়, বিধায় দেশের প্রনাউন সবসময় সি ব্যবহার করা লাগে। আর ইজ আছে, এখানে নট নাই বিধায় এখানে ইজের পরে এন্ট্রি যুক্ত করা হয়েছে, এবং দেশ বিধায় তার প্রনাউন সি ব্যবহার করা হয়েছে। বাংলাদেশ হ্যাজ সো মেনি রিভার্স, বাংলাদেশের প্রনাউন সবসময় সি হবে, আর হ্যাজের পরে কোনো নট নাই বিধায় এর সাথে এন্ট্রি যুক্ত করে ট্যাগ কোশ্চেন লিখতে হবে। মুন, ট্রেন, শিপ, রিভার, ফেরি, আর্থ ইত্যাদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সবসময় সি ব্যবহার করতে হবে। যেমন দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী ঘুরছে, এখন এখানে ইজ তাহলে ইজেন্ট, আর আর্থের প্রনাউন সবসময় হি, আমরা জানি পৃথিবী এর প্রনাউনও সি ব্যবহার করা হয়। নদী, দ্য প্রোনাউন, দ্য পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ, এখানেও নদীর প্রোনাউন সবসময় সি ব্যবহার করলে ইজের পরে নট নেই বিধায় এর সাথে একটা এন্ট্রি যুক্ত করে দেওয়া হয়েছে। এভাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভিডিওটা দেখেছো এবং বুঝতে পেরেছো। যদি ভিডিওটা দেখে তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয়, তাহলে আমার এই ভিডিওর নিচে একটা কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে তোমাদের সমস্যাটা নিয়ে। আমি পরবর্তী ক্লাস যখন করব, তখন তোমাদের সেই সমস্যাকে সমাধান করে দিব ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করো। আজ আর না, আগামী কোনো একটা বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হবে। সেই পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, খুদা হাফেজ।